পানিহাটি নামটি শুনলে তোমাদের প্রথমে কি মনে পড়ে? চিরাদই মহোৎসব, শ্রী চৈতন্য মহাপ্রভু, নাকি গঙ্গার ধারে একটা পুরনো জনপদ? তবে তোমরা কি জানো পানিহাটির গল্প শুরু হয়েছিল তারও বহু বছর আগে, এমন এক সময় যখন কলকাতা শহরের অস্তিত্বই ছিল না, যখন বাংলার সবচেয়ে বড় যোগাযোগ ব্যবস্থা ছিল নদীপথ। গঙ্গার বুক চিরে একের পর এক নৌকা চলত, আর সেই নদীপথের ধারে গড়ে উঠেছিল এমন কিছু জনপদ যেগুলি বাংলার বাণিজ্যকে এগিয়ে নিয়ে গিয়েছিল। তাদেরই অন্যতম ছিল আজকের পানিহাটি। ইতিহাসবিদদের মতে পানিহাটির প্রাচীন নাম ছিল পণ্যহাটি। নামের মধ্যেই লুকিয়ে রয়েছে এক জনপদের পরিচয়। পণ্য মানে বেচা কেনার জিনিস, আর হাটি বা হাট মানে বাজার। অর্থাৎ পণ্যহাটি ছিল এমন একটি জায়গা যেখানে বিভিন্ন ধরনের পণ্যের কেনা বেচা হতো। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের মুখে পণ্যহাটি শব্দটি বদলে হয়ে যায় পানিহাটি। এই ব্যাখ্যাই বর্তমানে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বলে মনে করেন গবেষকদের একাংশ। কিন্তু প্রশ্ন হলো, একটি জনপদ কিভাবে এত বড় বাণিজ্য কেন্দ্রে পরিণত হলো? এর উত্তর লুকিয়ে রয়েছে তার ভৌগোলিক অবস্থানে। আজ আমরা যেমন জাতীয় সড়ক, এক্সপ্রেসওয়ে বা রেলপথের উপর নির্ভর করি, কয়েকশো বছর আগে বাংলার সবচেয়ে বড় রাস্তা ছিল ভাগীরথী হুগলি নদী। উত্তর থেকে দক্ষিণ, আবার পূর্ব বাংলার বিস্তীর্ণ অঞ্চলের সঙ্গে যোগাযোগ, সবকিছু প্রধান মাধ্যম ছিল এই নদীপথ। ব্যবসায়ীরা নৌকায় করে পণ্য নিয়ে যেতেন এক জনপদ থেকে অন্য জনপদে। তাই নদীর ধারে যে বসতি গড়ে উঠত সেগুলি খুব দ্রুত ব্যবসার কেন্দ্র হয়ে উঠত। পানিহাটিও তার ব্যতিক্রম ছিল না। ভাবো, ভোরের আলো ফুটতেই গঙ্গার ঘাটে একের পর এক নৌকা এসে ভিড়ছে। কোথাও চাল নামানো হচ্ছে, কোথাও গুড়, আবার অন্য একটি নৌকা থেকে নামছে তুলো, তেল বীজ কিংবা কৃষিজ পণ্য। কারো নৌকায় স্থানীয় কারিগরের তৈরি সামগ্রী, আবার কোথাও শিং দিয়ে তৈরি চিরুনি বা দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন সব জিনিসপত্র। সারাদিন চলছে কেনা বেচা। নদীপথে আসা ব্যবসায়ীরা এখানে বিশ্রাম নিচ্ছেন, নতুন পণ্য তুলছেন, তারপর আবার অন্য গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করছেন। মধ্যযুগের পানিহাটি সম্ভবত এমনই এক ব্যস্ত দিনের সাক্ষী ছিল। আর সেই সময় বাংলার নদীপথে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জনপদ গড়ে উঠেছিল। সপ্তগ্রাম, খড়দাহ, বরাহনগর, আড়িয়াদহ এবং পানিহাটি ছিল তাদের মধ্যে অন্যতম। আজকের মতন কলকাতা তখনও বাংলার প্রধান শহর হয়ে ওঠেনি, ফলে নদীর ধারের এই জনপদগুলি ছিল বাণিজ্যের প্রাণকেন্দ্র। গঙ্গার প্রবাহ যেমন বদলেছে, তেমনি সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে ব্যবসার মানচিত্র। কিন্তু বহু শতাব্দী ধরে পানিহাটি তার গুরুত্ব ধরে রেখেছিল। তবে পানিহাটির ইতিহাসে এমন একটি গল্পও রয়েছে যার সততা নিয়ে আজও গবেষণা চলছে। স্থানীয় জনশ্রুতি বলছে প্রায় 700 বছর আগে, ত্রয়োদশ শতকের শেষ দিকে দেগঙ্গার মহারাজা চন্দ্রকেতু এখানে নাকি একটা দুর্গ নির্মাণ করেছিলেন। সেই দুর্গের ভিতরে প্রতিষ্ঠা করা হয়েছিল ভবানী দেবীর একটি বিগ্রহ। অনেকের বিশ্বাস আজকের ভবানীপুর এলাকার নামের সঙ্গেও সেই ঘটনার সম্পর্ক রয়েছে। তবে এই দাবির পক্ষে এখনো পর্যন্ত নিশ্চিত কোনো প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায়নি। তাই ইতিহাসবিদরা এটিকে প্রতিষ্ঠিত ইতিহাসের পরিবর্তে স্থানীয় জনশ্রুতি হিসেবেই উল্লেখ করেন। তবুও শতাব্দীর পর শতাব্দী ধরে এই কাহিনী পানিহাটির মানুষের মুখে মুখে বেঁচে রয়েছে। চন্দ্রকেতুর নাম অবশ্য বাংলার ইতিহাসে নতুন নয়। উত্তর 24 পরগনার বেড়াচাপা অঞ্চলে তার রাজ্য এবং প্রত্ন নিদর্শন নিয়ে বহু গবেষণা রয়েছে। সেই কারণে পানিহাটির সঙ্গে তার সম্ভাব্য সম্পর্ক নিয়েও আগ্রহ কম নয়। যদিও গবেষণা এখনও শেষ কথা বলেনি, তবু এই জনশ্রুতি পানিহাটির অতীতকে আরও রহস্যময় করে তোলে। তবে শুধু ব্যবসায় নয়, কিন্তু ধীরে ধীরে পানিহাটি হয়ে ওঠে মানুষের বসবাসেরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। নদীর ধারে উর্বর জমি কৃষিকাজকে সহজ করে তুলেছিল। আবার সেই কৃষিজ পণ্য খুব সহজেই নৌকায় করে দূর দূরান্তে পাঠানো যেত। ব্যবসায়ী, কৃষক, কারিগর, পুরোহিত, বিভিন্ন পেশার মানুষের বসতিতে জনপদটি ক্রমশ সমৃদ্ধ হতে থাকে। অর্থনীতি, কৃষি এবং নদীপথের যোগাযোগ, এই তিনটি শক্তি একসঙ্গে পানিহাটিকে মধ্যযুগীয় বাংলার একটা গুরুত্বপূর্ণ জনপদে পরিণত করে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পানিহাটির পরিচয় শুধু বাণিজ্যের মধ্যেই আটকে থাকেনি, বরং এখান থেকেই শুরু হয় এমন এক অধ্যায় যা পানিহাটিকে শুধু বাংলায় নয়, সমগ্র গৌড়ীয় বৈষ্ণব জগতেও এক বিশেষ মর্যাদা এনে দেয়। এই অধ্যায়ের কেন্দ্রে রয়েছেন 3 জন মানুষ: শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ প্রভু এবং রাঘব পণ্ডিত। রাঘব পণ্ডিত ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্যতম ঘনিষ্ঠ ভক্ত। তার বাড়ি ছিল পানিহাটিতেই। সেই বাড়ি ধীরে ধীরে বৈষ্ণব ভক্তদের অন্যতম মিলনস্থলে পরিণত হয়।
প্রচলিত বিশ্বাস অনুযায়ী শ্রী চৈতন্য মহাপ্রভু অন্তত 2 বার রাঘব পণ্ডিতের বাড়িতে এসেছিলেন। সেই স্মৃতিকে ঘিরেই আজও এই জনপদে নানা ধর্মীয় অনুষ্ঠান পালিত হয়। রাঘব পণ্ডিতের পরিবারের সঙ্গে জড়িয়ে রয়েছে আরও একটি শতাব্দী প্রাচীন ঐতিহ্য, রাঘবের ঝালি। রথযাত্রার আগে তার বোন দময়ন্তী দেবী মহাপ্রভুর জন্য নিজের হাতে নানা ধরনের খাবার তৈরি করতেন। বিভিন্ন আচার, মিষ্টি, শুকনো খাবার, ভেষজ উপাদান এবং দীর্ঘদিন ভালো থাকে এমন অসংখ্য খাদ্য সামগ্রী বাঁশের ঝালিতে ভরে পুরীর জগন্নাথ মন্দিরে পাঠানো হতো। গৌড়ীয় বৈষ্ণব ধর্মে এই প্রথা আজও অত্যন্ত সম্মানের সঙ্গে স্মরণ করা হয়। তবে পানিহাটির সবচেয়ে বড় পরিচয় হয়ে ওঠে আরেকটি ঘটনার মাধ্যমে, সেটি হলো দণ্ড মহোৎসব, যা আজ অনেকেই চিরাদৈ মহোৎসব নামেও চেনেন। বৈষ্ণব ধর্মগ্রন্থ অনুযায়ী প্রায় 500 বছরের বেশি সময় আগে রঘুনাথ দাস গোস্বামী শ্রী নিত্যানন্দ প্রভুর দর্শনের জন্য পানিহাটিতে আসেন। তাকে দেখে নিত্যানন্দ প্রভু স্নেহভরে একটি বিশেষ দণ্ড দেন। সেই দণ্ড কোনো শাস্তি ছিল না, বরং উপস্থিত সমস্ত ভক্তকে চিরা, দই, দুধ, কলা এবং অন্যান্য উপকরণ দিয়ে ভোজ করানোর নির্দেশ। রঘুনাথ দাস সেই নির্দেশ পালন করেন। গঙ্গার তীরে হাজার হাজার মানুষের জন্য প্রস্তুত হয় ভোগ। আর সেই ঘটনার স্মৃতিতেই প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে পালিত হয় দণ্ড মহোৎসব। প্রায় 500 বছরের বেশি সময় ধরে এই উৎসব আজও একই ভক্তিভরে অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু এইখানে শেষ নয়, পানিহাটির মাহাত্ম্য আরও বেড়ে যায় 19 শতকে। শ্রী রামকৃষ্ণ পরমহংস এই স্থানকে অত্যন্ত পবিত্র বলে মনে করতেন। তিনি একাধিকবার দণ্ড মহোৎসবে যোগ দিয়েছিলেন। তার শেষ আগমন ঘটে 1885 সালে। সেই সময় তার সঙ্গে ছিলেন নরেন্দ্রনাথ দত্ত, যাকে আমরা পরে স্বামী বিবেকানন্দ নামে চিনি। এছাড়াও স্বামী ব্রহ্মানন্দ, স্বামী অভেদানন্দ, স্বামী শারদানন্দ, গিরিশচন্দ্র ঘোষ এবং শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের রচয়িতা মহেন্দ্রনাথ গুপ্ত বিভিন্ন সময় এই উৎসবের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের উপস্থিতি পানিহাটির ধর্মীয় গুরুত্বকে আরও বাড়িয়ে দেয়। আজও পানিহাটির মহোৎসব তলায় গেলে সেই ইতিহাসের স্পর্শ অনুভব করা যায়। স্থানীয় বিশ্বাস অনুযায়ী এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রী নিত্যানন্দ প্রভু ভক্তদের সঙ্গে সময় কাটিয়েছিলেন। এই স্থানকে কেন্দ্র করেই প্রতি বছর হাজার হাজার ভক্তের সমাগম হয়। পানিহাটির আরেকটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান হল শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী মন্দির। প্রায় 200 বছর আগে প্রতিষ্ঠিত এই মন্দিরের বিশেষত্ব হল এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুকে ষড়ভুজ রূপে পুজো করা হয়। বৈষ্ণব ঐতিহ্য অনুযায়ী তিনি এই রূপে তার এক ভক্তকে দর্শন দিয়েছিলেন। মন্দিরে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহ রয়েছে। পাশাপাশি সংরক্ষিত রয়েছে মহাপ্রভুর পবিত্র পদচিহ্ন, যা ভক্তদের কাছে অত্যন্ত শ্রদ্ধার বিষয়। তবে পানিহাটির ইতিহাস শুধু ধর্মের মধ্যেই সীমাবদ্ধ নয়। এই জনপদের সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার সাহিত্যের এক উজ্জ্বল নাম, রবীন্দ্রনাথ ঠাকুর। 1871 থেকে 72 সালে ডেঙ্গুর প্রকোপের সময় ঠাকুর পরিবার কলকাতা ছেড়ে পানিহাটির পেনেটি বাগানবাড়িতে চলে আসে। শৈশবের সেই অভিজ্ঞতার কথা রবীন্দ্রনাথ পরে লিখেছিলেন তাঁর আত্মস্মৃতি কথা জীবন স্মৃতিতে। বহু বছর পর তিনি আবারও পানিহাটিতে ফিরে আসেন। 1919, 1933 এবং 1934 সালে তার এই সফরের উল্লেখ পাওয়া যায়। 1934 সালে তিনি বসন্তী কটন মিলের উদ্বোধনেও উপস্থিত ছিলেন। অর্থাৎ পানিহাটির সঙ্গে তার সম্পর্ক শুধু শৈশবের স্মৃতিতে সীমাবদ্ধ ছিল না। দেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসেও পানিহাটির একটি উল্লেখযোগ্য অধ্যায় রয়েছে। 18 জানুয়ারি 1946 মহাত্মা গান্ধী পানিহাটির মহোৎসবতলায় এসে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। স্থানীয় ঐতিহাসিক নথি অনুযায়ী তিনি এই সফরকে রাজনৈতিক কর্মসূচি নয়, বরং একটি আধ্যাত্মিক তীর্থযাত্রা হিসেবে দেখেছিলেন। বিভিন্ন সময়ে জওহরলাল নেহরু, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, সর্দার বল্লভভাই প্যাটেল, প্রশান্তচন্দ্র মহালানবিস এবং মা আনন্দময়ীর মতন বিশিষ্ট ব্যক্তিত্বদেরও এই জনপদের সঙ্গে যোগাযোগ ছিল। পানিহাটির অলিগলিতে হাঁটলে আজও চোখে পড়ে তার অতীতের অসংখ্য স্মৃতি। প্রায় 330 বছরের পুরনো হালদে কালীবাড়ি, বাজারপাড়ার রাসমঞ্চ, হরিশ্চন্দ্র দত্ত নির্মিত 12টি শিব মন্দির, ত্রাণনাথ কালী মন্দির এবং রাঘব ভবনের মতন ঐতিহাসিক স্থাপনা আজও সেই ইতিহাস বহন করে চলেছে। আবার সাবন্য রায়চৌধুরী পরিবার, জোড়াসাঁকোর ঠাকুর পরিবার, পাথুরিয়া ঘাটা ঠাকুর পরিবার এবং হাটখোলা দত্ত পরিবারের মতন প্রভাবশালী জমিদার পরিবারের সঙ্গেও পানিহাটির দীর্ঘ সম্পর্ক ছিল। সময়ের সঙ্গে পানিহাটিও বদলেছে।
নদীপথের পাশাপাশি এসেছে রেলপথ, তৈরি হয়েছে সড়ক যোগাযোগ, গড়ে উঠেছে শিল্পাঞ্চল। 1900 সালের 1 এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছিল পানিহাটি পৌরসভা, যা উত্তর 24 পরগনার প্রাচীন পৌরসভাগুলির মধ্যে অন্যতম। কিন্তু এত পরিবর্তনের পরও একটা বিষয় বদলায়নি। আজও পানিহাটির পরিচয় শুধু একটি শহর হিসেবে নয়, এটি এমন একটি জনপদ যেখানে বাণিজ্যের ইতিহাস, বৈষ্ণব ধর্মের উত্তরাধিকার, বাংলা সাহিত্যের স্মৃতি এবং মহাপুরুষদের পদচারণা সব কিছু মিলেমিশে এক অনন্য ঐতিহ্যের জন্ম দিয়েছে। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলো না কমেন্ট করে। আর কোন কোন জায়গার ইতিহাস নিয়ে ভিডিও করব সেটাও কিন্তু জানাতে ভুলো না।